প্রফেসর ইউনূস তার শেষ সময়ে সব বাধা বিপত্তি উপেক্ষা করে অসম্ভবকে সম্ভব করে ইতিহাসের পাতায় স্থান করে অবিস্মরণীয় হয়ে থাকছেন। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেও প্রফেসর ইউনূস যা ঘটিয়ে দিয়েছেন এটা অনেকটা অসম্ভবকে সম্ভব করার মতো। তার চেয়ে বড় কথা যে আমরা এই মুহূর্তে যেটা সন্দেহ করছি যে আসলে এই মুহূর্তে যত অঘটন এটা কে ঘটান, সেই শক্তির প্রকাশ্য বাধা ছিল ইউনূসের বিরুদ্ধে। সেই বাধা অতিক্রম করে ইউনূস কাজ করছেন। দর্শক, খবর গুম কমিশনের রিপোর্ট, চূড়ান্ত প্রতিবেদন। এই প্রতিবেদন ঠেকানো শরীফ ওসমান হাদীর হত্যার অন্যতম কারণ ছিল। এমনকি এই হত্যা এবং হত্যাকাণ্ডের পর নাটকীয়তার সাথে যে গোয়েন্দা সংস্থার দালালেরা জড়িত তাদের স্পষ্ট ভাষ্য ছিল যে একটা পর্যায়ে গুম কমিশনের রিপোর্টের মাধ্যমে কিছু সেনা অফিসারকে জড়ানো হবে অমুক তমুক। এর মানে, আর এছাড়া আপনারা এটাও জানেন যে এই গুম খুনে জড়িতদের বিচার ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা মিস্টার ওয়াকারুজ্জামান করেছে। এতে কোনো সন্দেহ সংশয় নেই। যেমন আয়নাঘর ভিজিট করতে বাধা দিয়েছে, ভিজিট করতে দিতে চায় নাই, কিন্তু এক পর্যায়ে গণমাধ্যমে বিষয়টা সামনে আসার পর ইউনূস আয়নাঘর ভিজিট করতে পেরেছেন। এর মানে এই গুম খুনের বিচার এগুলোর সাথে যেহেতু জড়িত সেনাবাহিনী থেকে আসা বিভিন্ন অফিসাররা এবং তাদের বিচার চলছে, এই কারণে বিষয়টা পদে পদে বাধাগ্রস্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এমনকি এই যে চূড়ান্ত রিপোর্ট, এই রিপোর্ট যাতে পাবলিশ না হয় এজন্য নানান চেষ্টা করেছিল। বিষয়টা এতটাই সিরিয়াস, আমি অসম্ভবকে সম্ভব করা কেন বলেছি দেখেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নাকি গুম হয়েছিলেন, তবে সালাউদ্দিন আহমেদের কেসটা রহস্যজনক। অনেকে বলেন তিনি গুম হন নাই, ওটা ছিল নাটক। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রথমে তিনি গুম হয়েছেন, তাকে গুমই করা হয়েছে। এস আলমের একটা বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে, তারপরে তাকে বর্ডার পার করে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। তারপরে ভারত এক জায়গায় নিয়ে তাকে প্রস্তাব দিয়েছে, তুমি আমাদের দালালিত্ব গ্রহণ করো, ট্রেনিং দিব, তোমাকে ভালো জায়গায় রাখবো, কোনো সমস্যা নেই। তখন সালাউদ্দিন আহমেদ নিজেকে ইন্ডিয়ার কাছে, রয়ের কাছে সাবমিট করেছে। কিন্তু তিনি যে দেশ থেকেই চুক্তি করে গুম নাটক সাজিয়েছেন বিষয়টা এরকম নয়। গুম হওয়ার পর তিনি তাদের ফাঁদে পা দিয়েছেন, এইটা হচ্ছে ঘটনা। তো সেই সালাউদ্দিন আহমেদ তিনি এত বড় একজন নেতা, অথবা যারা গুম হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে হেভিওয়েট নেতা, তার চাইতে কোনো বড় নেতা গুম হয়নি। সেই সালাউদ্দিন আহমেদ কেসই করতে চান না, মামলাই করতে চান না। একটা পর্যায়ে জনগণের চাপে সমালোচনার মুখে মামলা করতে বাধ্য হয়েছেন, কিন্তু সালাউদ্দিন আহমেদের কোনো ইন্টারেস্ট ছিল না মামলা করার ক্ষেত্রে। তাহলে বুঝেন যে এই গুম যারা ঘটিয়েছে তার কতটা প্রভাবশালী, যে সালাউদ্দিন আহমেদের মতো সাবেক মন্ত্রী সাহস করে না মামলা করতে। এমনকি এই সেনা অফিসারদের বিচারের সাথে যারা জড়িত এদেরকে হুমকি দেওয়া হয়। কোনো রাজনৈতিক দল এই বিচার ঠিক মতো দাবি করে না, করতে পারে না। কত ঘটনা, তা সত্ত্বেও সেই গুমের সাথে জড়িত অফিসারদের বিচার হচ্ছে ঠিক, কিন্তু তারা নজিরবিহীন ভাবে তারা এসি প্রিজন ভ্যানে চলে। এসি প্রিজন ভ্যান বাংলাদেশে এটা আমি দেখিনি কখনো। অথচ সাবেক মন্ত্রীরা অ্যাজ ইউজুয়াল কনভেনশনাল প্রিজন ভ্যানে আসে, তারা এসি প্রিজন ভ্যানে আসে, আবার থাকে কোথায়? কার্যত থাকে বাসায় স্ত্রী নিয়ে মনে হয়। কারণ বলে যে একটা সাব জেলে থাকে ক্যান্টনমেন্টে, কিন্তু সেই সাব জেল কোথায় কি এর কোনো অস্তিত্ব আমরা দেখিনি বা কোনো গণমাধ্যমে আসেনি। এর মানে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে তারপরে যে যার বাসায় হয়তো চলে যায়, এটাও হতে পারে। অথবা তাদের একটা 5 স্টার মানের বিল্ডিং ঠিক করে দেওয়া হয়েছে, সেখানে তাদের স্ত্রী নিয়ে থাকে। ওটা কোনো জেল না। মোবাইল টোবাইলও নাকি চালায়, আদালত অনুমতি দেয় না এই মোবাইল চালানো, কিন্তু মোবাইল চালায়। এটা কে দেখবে? ওখানে সরকারের কার নিয়ন্ত্রণ আছে? অতএব এটা ছোটখাটো কোনো বিষয় নয়, আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। 6000-এর মতো গুম হাসিনা করেছিল।
এবং একটা বড় অংশ বা বেশিরভাগই জামাত শিবির, তার মধ্যে 75% যারা ফিরে এসেছে তারা জামাত শিবির। বিএনপির অনেকে ফিরে আসতে পারেনি। কি দুঃসহ ঘটনা। তো এই প্রতিবেদন ভবিষ্যতে কোনো গুমের ঘটনা না ঘটানোর ক্ষেত্রে মাইলফলক হিসেবে ভূমিকা পালন করবে। আর এই প্রতিবেদন যেহেতু পাবলিশড হয়েছে এবং বিচার শুরু হয়েছে অভিযুক্ত সেনা অফিসারদের, অতএব এই বিচার যদি কেউ বানচাল করতে চায়, এই প্রতিবেদন তো আছেই তরুণ প্রজন্মের হাতে, তরুণ প্রজন্ম নিজেরা বিচার করবে। একটা পর্যায়ে মানুষ আইন নিজের হাতে তুলে নেয় কখন? যখন বিচার করতে ব্যর্থ হয় রাষ্ট্র। দেশে আইনের শাসন থাকলে মব হয় না, আইন নিজের হাতে তুলে নেওয়া হয় না। তো দর্শক, গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য। চূড়ান্ত প্রতিবেদনের কমিশন। এখন যারা রাজনৈতিক উদ্দেশ্যে 6,000 মানুষকে গুম করতে পারে, যেটা হত্যার চাইতে অনেক ভয়ানক, তার কতটা নিকৃষ্ট। অতএব তাদেরকে রাজনীতিতে আর কখনো অনুপ্রবেশ করতে, ঢুকতে সুযোগ দেওয়া উচিত নয়। অতএব এই গুম খুনে জড়িতদের বিচার এবং গুম বিষয়টা এমন কেউ জড়িত যেটার বিচার ইউনূস নিজেও করতে পারছেন না। এই চূড়ান্ত প্রতিবেদন ঠেকানোর নানান চেষ্টা হয়েছিল। ওসমান হাদি হত্যার মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছিল যে তোমরা যতই বিচার করতে চাও, যাই করো, আমরা কিন্তু এখনো এমন কাউকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি যার কুল কিনারা সাগরণী হত্যাকাণ্ডের মতো ইমাম মাহাদি আসার আগে তোমরা পাবা না। তা পরিস্থিতি আমরা এটাই দেখতে পাচ্ছি দর্শক। তা সত্ত্বেও সকল বাধা বিপত্তি উপেক্ষা করে, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউনূসের আশ্বাসেই এবং গুম কমিশনের অকুতোভয়ে সৈনিকরা চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি লেখা হয়, ইতিহাস নিয়ে একদিন পিএইচডি হবে, এমফিল হবে, তখন এই গুম কমিশনের রিপোর্ট ইতিহাসে অন্যতম একটা পার্ট হবে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটা পড়ানো হবে। অতএব এটা একটা অবিস্মরণীয় অধ্যায় যে গুমের কুল কিনারা পেয়েছেন, এই গুমের রহস্য উদ্ঘাটন করতে পেরেছেন প্রফেসর ইউনূস। অন্য কেউ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জামাত ইসলামী যদি 300 আসনের 298 আসন নিয়েও ক্ষমতায় আসতো, এই গুম কমিশন এর কুল কিনারা দেখে যেতে পারতো না। বিএনপি তারা তো এগুলো নিয়ে কথাই বলতো না, তাদের নেতাদের জীবন অনেককে বিসর্জন দিত, তারপর এটা নিয়ে কথা বলতো না। অনলি ইউনূস ক্যান ডু দ্যাট, এবং হি ডিড দ্যাট। কমিশন জানায় 1913টি অভিযোগ গুম তদন্ত কমিশন জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে 1559টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে 287টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে। কিন্তু গুম হয়েছে প্রায় 6,000। এখন কোনো অভিযোগ নিয়ে আসছেন জানিয়ে কমিশন নাবিল ইদ্রিস বলেন, মানে এখনো এটা চলছে, কিন্তু এটার মোটিভ কেন, কি করেছে, বা এক কথায় কারা কি মোটামুটি জড়িত ছিল, আসাদুজ্জামান খান, তারিক আহমেদ সিদ্দিকী, সেনাবাহিনীর লোকজন, বেশ কয়েকজন নাম এসেছে, এরা জড়িত ছিল। আর একদম পূর্ণাঙ্গ রিপোর্ট তো গণমাধ্যমে এইভাবে আসেনি, অনেক বড় রিপোর্ট কুল কিনারা পাওয়া গেছে। এর মানে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা কালো অধ্যায় হিসেবে এটা নিয়ে স্টাডি হবে ভবিষ্যতেও। আজকের বেগম জিয়ার একটা কথা আমার বারবার মনে পড়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল দেওয়া হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমেরিকার হাইয়েস্ট কংগ্রেশনাল মেডেল দেওয়া হলো। বাংলাদেশের মানুষ অনেকে যারা দূরদর্শী, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অর্জনে সবাই গর্বিত হলো। দর্শক শ্রোতা, বেগম জিয়ার দেশের রাষ্ট্রীয় অবকাঠামো থেকে শুরু করে জনগণের সফলতায় বেগম জিয়ার আন্তরিকতা, বেগম জিয়ার সততা, বেগম জিয়ার দূরদৃষ্টি, এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। আপনাদের মনে আছে
বেগম জিয়ারও সমালোচনা ছিল। বেগম জিয়াকে গালিগালাজ একদিকে করতো আওয়ামী লীগ, আর একদিকে করতো হাসিনা। এই হাসিনাকে বিএনপির মধ্য থেকে কে মিঠা লাগিয়ে গালির মাত্রা বাড়ায় দিত? এই আমির খসরুরা, এই সালাউদ্দিনরা, এই আব্দুল আউয়াল মিন্টুরা, এই আমানুল্লাহ আমানরা, তাবিত আউয়ালরা, সাদেক হোসেন খোকারা গণভবনে গিয়ে, ভারতীয় হাইকমিশনে গিয়ে, সেনাপ্রধান মঈনের ওখানে গিয়ে বেগম জিয়াকে অসম্মান করার জন্য যাচ্ছে তাই মন্তব্য করত। আপনার কি মনে হয় হাসিনা এমনি এমনি বেগম জিয়াকে নিয়ে হাসি তামাশা করত? এই হাসি তামাশায় লবণ ছিটায় দিত আমির খসরু মাহমুদ এবং এই ভারতপন্থী হুমায়ুন কবিরেরা। এরা কন্টিনিউয়াসলি বেগম জিয়াকে আন্ডারমাইন করেছে। দেয়ারফর এই বিষয়টায় আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথা বলছি। আপনারা যে কোনো রাজনৈতিক দল করেন, আমার তাতে কোনো সমস্যা নাই। শুধু আপনারা সৎ হন, দূরদর্শী হন, যোগ্যতা সম্পন্ন হন এবং দেশপ্রেমিক হন। বুঝে শুনে রাজনীতি করুন। না বুঝে আপনারা যা করেন, এটা আপনার পরিবার, আপনার সমাজ, আপনার জেলা, আপনার বিভাগ এবং আপনার দেশের জন্য এটা অমঙ্গল। একটা কথা আপনারা কান খুলে শুনে রাখেন, আমি যেসব ব্যক্তির নাম বিএনপির নেতাদের আমি মেনশন করলাম, এরা কেউ জিয়ার আদর্শের সৈনিক না। এরা শুধু মানুষের সামনে বলে আমরা জিয়ার সৈনিক, এরা কেউ জিয়ার সৈনিক না। এবার অন্য একটা প্রসঙ্গে আসি। খালেদা জিয়ার মৃত্যুর পরে জামাতের আমির কয়েকটা কথা বলেছে। আমরা জামাতের আমিরের মূল্যায়নটা শুনতে চাচ্ছি, যে জামাতের আমির বেগম জিয়ার মৃত্যুর পরে, জানাজার পরে ওনার মানসিকতাটা আমি শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছিলাম। আমরা সবাই জানি বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি জাতিকে তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছেন। এর বাইরেও তার একটি সংগ্রামী আপসহীন জীবন ছিল। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন। সেই লড়াই করতে করতে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে জেলেও একাকিত্বে কেটেছে। এই সময় যারা দেশ শাসন করেছেন তারা তার সাথে অমানবিক আচরণ করেছেন। তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, তখন তাকে বিদেশে নেওয়ার জন্য দল পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে। সরকার তো আমলে নেইনি, বরঞ্চ এগুলা নিয়ে বারবার উপহাস করেছে। আল্লাহ তাআলার বিচার, ইতিহাসের অমুক বিধান। শেষ পর্যন্ত তিনি চিকিৎসা নিয়েছেন, বিদেশেও গিয়েছেন, কিন্তু ততক্ষণে তার বিশাল ক্ষতি হয়ে গিয়েছে। সেই যে তিনি ব্রিটেন থেকে ফিরে আসলেন, আর কিন্তু বিদেশ চিকিৎসা নিতে যাওয়ার মতো উপযুক্ত স্বাস্থ্য আর তার থাকলো না। স্বাস্থ্যটা এতটাই ভেঙে পড়লো যে শেষ চিকিৎসা তাকে দেশেই নিতে হয়েছে। এই ক্ষেত্রে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তার বান্দির উপরে রহম করুন। দর্শক শ্রোতা, আমাদের দেশের এই কালচারটা ধীরে ধীরে আপনারা মনে করেন না হারায় গেছে? কোন কালচার? রাজনীতিতে বিরোধিতা থাকবে, রাজনীতিতে তাত্ত্বিক বিরোধিতা থাকবে, নীতির বিরোধিতা থাকবে, কিন্তু সহমর্মিতা কেন একজনের প্রতি আরেকজনের থাকবে না? আপনি নিজে চিন্তা করে দেখেন। বেগম জিয়া মারা গেছেন, আমি এটাকে মৃত্যু বলি না, আমি আদৌ বিশ্বাস করি না বেগম জিয়া মৃত্যুবরণ করেছেন। তাকে মেরে ফেলা হয়েছে। দিস ইজ ওয়ান অফ দ্য another example of extrajudicial killing. বিচারের মাধ্যমে প্রহসন হয়েছে,
হাজতে পাঠিয়ে চিকিৎসার নামে তাকে হত্যা করা হয়েছে। এই কাজগুলো করা হয়েছে। বেগম জিয়ার মৃত্যুকে আমি স্বাভাবিক মৃত্যু মনে করি না। আমাকে অনেকে ফোন করে বলেছে, আপনি বলেন যে বেগম জিয়া হত্যা মামলা করা হোক। আমি তাদেরকে সাথে সাথে বলেছি, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড শুরু হয়েছে সিরাজ শিকদার থেকে শুরু করে আজ অবধি, ইনক্লুডিং বেগম খালেদা জিয়া, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার আমি চাই। একটা কারণে চাই, প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে ভারত ইনভলভ। এই প্রত্যেকটা হত্যাকাণ্ড দরকার। এখন আমরা সবাই সিরাজ শিকদারের কথা মনে করি, আমরা সবাই জিয়াউর রহমানের হত্যার কথা মনে করি, মুজিব শেখের হত্যার কথা মনে করি, কারণ এরা তো অনেক বড় বড় রাজনৈতিক নেতা ছিলেন। কিন্তু আমরা কেউ, আমার ভাই শরীফ ওসমান হাদি যাকে খুন করা হয়েছে, বিচারের ক্ষেত্রে আমরা কি তার কথা ধীরে ধীরে ভুলে যাচ্ছি? এই প্রশ্নটা আপনাদের সবার কাছে আমার। কারণ কি আমরা কি তার বিদ্রোহী আত্মার হুঙ্কার কি শুনতে পাচ্ছি না? আমাদের কান থেকে দূরে সরে যাচ্ছে। কারণ আমার ভাই শরীফ ওসমান হাদি অত বড় নেতা ছিলেন না। এই জন্য আমার দৃষ্টিতে শরীফ ওসমান হাদি বাংলাদেশের আইকনিক নেতা। আর আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যদি বাংলাদেশে না হয়, জাতি হিসাবে আমরা সে বেঈমান জাতি হিসাবে পরিচিত হব। আমাদের প্রতিটা মুহূর্তের জন্য মনে রাখতে হয়, উই ওয়ান্ট জাস্টিস ফর হাদি। হাদি হত্যার বিচার চাই, এর কোনো বিকল্প নাই।